অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনে তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করতে যান। তিনি বিবিসি বাংলাকে বলেন, সকাল থেকে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর শুনতে পান তিনি, তাই এই নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এনসিপি সভাপতি প্রধান উপদেষ্টাকে শক্ত থাকার অনুরোধ করেছেন বলে বিবিসিকে জানিয়েছেন। এ বিষয়ে যমুনা টেলিভিশনকে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস-সালেহীন জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনসাধারণের ত্যাগ ও জাতীয় ঐক্যের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এমন খবরের ব্যাপারে আলোচনা করার জন্য আজ সন্ধ্যা 7টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা এই কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি তার পদে থাকার ব্যাপারটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তো সেক্ষেত্রে এমন কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, লাখো মানুষের ত্যাগ, সেই ত্যাগের প্রতি দায়বদ্ধতা এবং পুরো দেশের মানুষের ভবিষ্যৎ এবং জাতীয় ঐক্যের বিষয়টি ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এতে ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। সরকারের ভাবমূর্তির স্বার্থে দুই ছাত্র নিরাপত্তা উপদেষ্টার অপসারণ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বর ধরে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সরকারের প্রতি দলটির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আর সরকারকে উপদেষ্টা পরিষদের সংখ্যা কমিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো রুটিন দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে এনসিপির আন্দোলনকে রহস্যজনক বলে মনে করছেন বিএনপি নেতারা। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির আলোচনার সারসংক্ষেপ। বিএনপির স্থায়ী কমিটির পর্যবেক্ষণ, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। কোনো কোনো মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাই সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নূতন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে। আদালতের প্রতি সম্মান রেখে মেয়র পদে ইশরাকের শপথ আয়োজনের পরামর্শ বিএনপির। এছাড়া নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভের ঘটনাকে রহস্যজনক বলেও মনে করেন তারা। একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে। জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উছিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উছিলা। দাবি করা হয়, ডিসেম্বর সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের রোডম্যাপের হুঁশিয়ারি দেওয়া হয় সরকারকে সহযোগিতা না করারও। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য,
সেভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে এই কথা। এদিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশরাক হোসেনের শপথের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিচের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক বেশ কিছু ইস্যুতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বার্তাকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে গত ফেব্রুয়ারি মাসে এমন বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় 3 মাস পর আবারও জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান জানিয়েছেন সেনাপ্রধান। সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের সূত্রে গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে সংবাদটি। বলা হয়, ওয়াকারুজ্জামান বলেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত, আর নির্বাচিত সরকার এলে তারা ব্যারাকে ফিরতে চান। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, মব জাস্টিস সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে এসেছে প্রশ্ন আর উত্তরে, যেখানে মব জাস্টিস শক্ত হাতে দমানোর কথা বলেছেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 10 মাস। সময় গড়ালেও কাঙ্ক্ষিত মাত্রায় স্থিতিশীলতা আসেনি। এতে কিছুটা নিরাশা প্রকাশ করা হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো। বিভিন্ন দাবিতে আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ। কর্মকর্তাদের জন্য সেনা প্রধানের এমন বার্তা রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এসব বিষয়ে একজন সেনা কর্মকর্তার মতামত জানার চেষ্টা করেছি আমরা। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ চাচ্ছে নির্বাচন, সরকারও বলেছে নির্বাচন দিচ্ছে। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত, যেটা উনি আগেও বলেছেন, এবং ডিসেম্বরের ভিতরে হওয়াটাই এটাই বাঞ্ছনীয়। কারণ আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আবার একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ফিরে যাওয়া এবং গণতন্ত্রে ফিরে যাওয়া। বন্দর, করিডোর সহ অন্যান্য ইস্যুতেও সেনাপ্রধান যে কথা বলেছেন সেগুলোকে অত্যন্ত সঠিক অভিব্যক্তি বলেও মত এই বিশ্লেষকের। আমরাও মনে করেছি যে করিডোর করাটা জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজে এখানে উনি যেটা বলেছেন এটা সঠিকভাবে বলেছেন। চট্টগ্রাম বন্দরের কথা এসছে, সেটা পরিপ্রেক্ষিতে উনি যেটা বলেছেন সেটাও সঠিকভাবে ব্যক্ত করেছেন যে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। কাজে নির্বাচিত সরকার আসলে এই ধরনের সিদ্ধান্ত দেওয়াটা সঠিক হবে বলে উনি মনে করেছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করে। একই বিষয়ে 3 ধরনের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এটা মানুষকে বিভ্রান্ত করে, এখান থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা আশা করব যে ভবিষ্যতে এসব ব্যাপারে, বিশেষ করে যেগুলো স্পর্শকাতর ব্যাপার, সে বিষয়ে আরও সমন্বয় থাকবে। সেনাপ্রধানের বক্তব্য সবাই উপলব্ধি করলে জাতির জন্য মঙ্গল হবে বলেও মত এই সাবেক সেনা কর্মকর্তার। মবের কালচারের জন্য। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আদালতের রায় আসায় কাকরাইলের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। তবে শপথ নিয়ে নতুন করে তাল বাহানা করলে আবারও আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক। এ সময় অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। এর আগে দিনভর আন্দোলনে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। আদালতের রায় আসার কয়েক ঘন্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লাগাতার আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠানের জন্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন বিএনপির এই নেতা। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক। বলেন, 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন
যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এর আগে মেয়র পদে শপথের দাবিতে বুধবার থেকে চলে বিরতিহীন আন্দোলন। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে চলে স্লোগান। রায়ের পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। রিয়েলি ও হয়েছিল, হ্যাঁ, তখন তো ওনাকে হারায় দেওয়া হয়েছে। এখন হয়েছে আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে আমি অনেক খুশি। এই শপথ গ্রহণ করানো হয়নি কেন? এর মুখোশধারী কারা আছে? এই মুখোশটা উন্মোচন করানোর জন্য আজকের এই আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, মেয়রকে শপথ গ্রহণ করার। আজকে সরকারের থেকে অবস্থানে থেকে তারা নিরপেক্ষতা ভঙ্গ করছে, তাদের এই জায়গায় আমরা দেখতে চাই না। সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার কঠোর সমালোচনা করে সকলেই পদত্যাগের দাবি তোলেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানিয়েছেন, ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। এখন যদি শপথ না পড়ানো হয় সেটা আদালত অবমাননা হবে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেন, জনস্বার্থে এই মামলার রিট করার এখতিয়ার নেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী। বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশ্রয় প্রার্থনা করেন। এ অবস্থায় তাদের আশ্রয় দেয় সেনাবাহিনী। আগস্টের 18 তারিখ সেই তথ্য জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাইয়ের চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। বৃহস্পতিবার বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং বাকি 51 জন বিভিন্ন জনের পারিবারিক সদস্য রয়েছেন। কর্মকর্তাদের আন্দোলনের মুখে এনবিআর বিভক্তি নিয়ে জারি করা অধ্যাদেশ কার্যকর থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে অধ্যাদেশটি সংশোধন করা না পর্যন্ত এনবিআরের সকল কার্যক্রম আগের মতোই চলবে। কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কার্যক্রম পরিচালনা করবেন। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় জানায়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে 20 মে বৈঠক করেন অর্থ উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা এবং রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির 5 জন সদস্য। এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 13 জন প্রতিনিধি সভায় অংশ নেন। সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 2 জন প্রতিনিধি, রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যরা বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। উপদেষ্টারা সকলের বক্তব্য শোনেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা সংশোধন করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল কোনো আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসিকিউটর পরোয়ানাভুক্ত আসামি বা আসামিদের গ্রেপ্তার করতে পারবেন। বৃহস্পতিবার সংশোধিত এই কার্যপ্রণালী বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য এম মহিতুল হক এনাম চৌধুরী ও মোহাম্মদ শফিউল আলম মাহমুদের আদেশক্রমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরান এই প্রজ্ঞাপন জারি করেন। 2010 সালের কার্যপ্রণালী বিধিমালায় 24টি বিধিতে সংশোধন আনা হয়েছে। এর মধ্যে 5টি বিধি একেবারেই বিলুপ্ত এবং বাকি 19টি বিধি আংশিক বা পুরোপুরি বিলুপ্ত করে নতুন বিধি প্রতিস্থাপন করা হয়েছে। 2010 সালে প্রস্তুতকৃত এই রুলস অফ প্রসিডিউরের
যে সংশোধনী আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো তদন্ত চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর যে কোনো অভিযুক্তকে অথবা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে ট্রাইব্যুনালে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। 17 বছরের ষড়যন্ত্র ছিল এক পক্ষ, কিন্তু হাসিনা পালানোর পর রাজনীতির যাত্রাপথে পদে পদে বাধা, এখন অন্য ধরনের ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নিন্দিত নয়, নন্দিত হয়ে বিদায় নেয়ার আহ্বান জানান। সরকার তাদের দাবি পূরণ না করলে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থেকে দাবি আদায়ের কথাও বলেন তিনি। এ সময় সভায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় নেতাকর্মীর পাশাপাশি 10 জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আমি আশা করব আপনি নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়ে না, আপনি জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন। কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাস্তা ও ক্লাব উদ্বোধনের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। প্রতিবাদে মানববন্ধন করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বড়কান্দা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ চিহ্নিত নেতাদের প্রশ্রয় দিচ্ছেন, যাদের অনেকেই ঢাকা ক্যান্টনমেন্টে খালেদা জিয়ার বাড়ি ভাঙচুরেও জড়িত ছিল। এমনকি সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগ পন্থীদের বিভিন্ন কমিটিতে জায়গা দেওয়ার অভিযোগও তুলেছেন বক্তারা। ভারতে বসবাসরত অবৈধ অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ব্যাপারে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলেও জানান তিনি। আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছে যাদের বিতাড়িত করা প্রয়োজন। আমরা বাংলাদেশকে তাদের নাগরিকত্ব যাচাই করার আহ্বান জানিয়েছি। এর মধ্যে 2360টি কেস লিপিবদ্ধ করেছি যাদের বিতাড়িত করতে হবে। এরই মধ্যে অনেকের কারাবাসও শেষ হয়েছে, অনেকের নাগরিকত্ব যাচাই প্রয়োজন, যা 2020 সাল থেকেই ঝুলে আছে। আমি তাই বাংলাদেশকে যাচাই বাছাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানাচ্ছি।